শুভ সন্ধ্যা। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। গত ৩রা এপ্রিল আমি একটি এপিসোড করেছিলাম। সেই এপিসোডে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আলোচনাটি বহুশ্রুত, তথাপি আমি করেছিলাম এবং আশা করি কিছু নতুন কথা শোনাতে পেরেছিলাম। কিন্তু সেই এপিসোডটি প্রতিপাদ্য বিষয় ছিল নারীরা যে বারংবার বলে আমরা পুরুষের সমকক্ষ, আমরা পুরুষের সমান সমান, সেই বিষয়ে আলোচনা ছিল, কথাবার্তা সেই বিষয়ের ওপর ছিল। ভালো করে মন দিয়ে এপিসোডটি শুনলে বুঝতে পারবেন, একটি বাক্য অশ্রুত না রেখে শুনলে বুঝতে পারবেন যে ওই এপিসোডে আমি নারীদের কর্মক্ষমতা এই বিষয়ে নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখিনি। কর্মক্ষমতায় তারা পুরুষের থেকে কিছু কম নয়। আমি ওই এপিসোডে আলোচনা করেছিলাম নারীদের মানসিকতার, এবং আমি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথাও উদ্ধৃত করেছিলাম। হয়তো অনেক নারী, অনেক মহিলা যারা আমার এই এপিসোডগুলো শোনেন বা দেখেন, তাদের আমার উপর ক্ষোভ হতে পারে, কিন্তু সত্যি সত্যি তাদের ক্ষোভের জন্য আমি কথা বলিনি। আমি তাদেরকে অন্তরে আঘাত দেওয়ার জন্য বলেছি, যাতে করে তাদের যে রূপটা আমরা দেখি সাধারণত তা যেন দেখা না যায়। আমরা আজকের এপিসোডে কিন্তু ওই বিষয় নিয়ে বলবো না। আজকের এপিসোডে যে কথা আলোচনা করব, যে কথাবার্তা বলবো, তা কিন্তু পুরুষদেরকে নিয়ে। যেহেতু আমি একজন পুরুষ মানুষ, একটি পরিবারে আমি অবস্থান করি, ফলে পুরুষকে দেখা, পুরুষকে চেনা, পুরুষকে বুঝতে পারা আমার পক্ষে অনেক সহজ। আমাদের সমাজে, আমাদের এই প্রাচ্যের এই ভারতবর্ষে বাংলায় একটি প্রবচন প্রচলিত আছে। সকলেই জানেন সে প্রবচন, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি এই প্রবচনটির কোনো সরল অর্থ আপনাদের কাছে তুলে ধরব না, সকলেই জানেন। এবং একথাও পুরাণ মহাকাব্য উদ্ধৃত করে বলা হয় যে নারীর কারণেই যত ধ্বংস, যুদ্ধ ইত্যাদি ঘটেছে, এ সমস্ত বলা হয়। আপনি বিশ্বাস করুন বা আমি বিশ্বাস করি বা না করি, বলা হয়, সমাজের বহু মানুষ বলেন। আমি অবশ্যই এ বিষয়ে সহমত পোষণ করি না। আমাদের সমাজে বরং কিছু কিছু মানুষ বলেন যে সংসার সুখের হয় পুরুষের গুণে। তাদের ব্যাখ্যাটি একই রকম, শুধু ওই প্রবচনের নারীর জায়গায় পুরুষকে স্থাপন করা। যদি এই প্রবচনকে সত্যি বলে মেনে নিতে হয়, তাহলে প্রথম প্রবচনটিতে নারীকে অধিক শক্তিমতী বলে উল্লেখ করা হয়েছে, কারণ পুরুষের পক্ষে একটি সংসার সুখময় করা সম্ভব হচ্ছে না, নারী হলে তবেই হয়। আবার দ্বিতীয় প্রবচনটিতে, আজকের মানুষের দেওয়া প্রবচনটিতে, তাতে আবার নারীকে অক্ষম বলে পুরুষকে অধিক সক্ষম বলে তুলে ধরা হয়। হয়তো এই নতুন প্রবচনটি তৈরি করার আগে মানুষ ভেবে দেখেনি আমরা প্রবচনটি কি বললাম, এবং প্রথম প্রবচনটিও লোকে তৈরি করার সময় ভাবেননি যে এই প্রবচনটিতে আমি কোন কথা বলে ফেললাম তার
অর্থ কী। কিন্তু এটিও আমি বিশ্বাস করি না। একটি হিন্দি চলচ্চিত্রে এমনও কথা শুনেছি, তাতে বলা হয়েছে যে পরিবারে মেয়ে সন্তানদের ওপর, কন্যা সন্তানদের ওপর বাবা মা যে ধরনের বিধিনিষেধ আরোপ করেন, যে ধরনের অনুশাসন কাঠিন্য আরোপ করেন, তাদেরকে একটা নিগড়ে বেঁধে রাখেন, একটা শৃঙ্খলে বেঁধে রাখেন কন্যা সন্তানদের, এটা করাটা ভুল। বরং এটি পুরুষ সন্তানদের উপর চাপিয়ে দিন। আপনার সংসারের, আপনার পরিবারের পুরুষ সন্তানটিকে সুন্দর করে তুলুন, তাহলেই সংসার সুন্দর হবে। নারীর ওপর ওরকম চাপিয়ে দেবেন না। আমি এতেও একমত নই। এই জন্যই একমত নই, যেহেতু সমাজ বা পরিবার শুধু নারী দিয়ে বা শুধু পুরুষ দিয়ে গড়ে ওঠে না, উভয়ের অবদান থাকে সংসার সমাজ গড়ে তুলতে। ফলে অনুশাসন, বিধিনিষেধ, শৃঙ্খলার নিয়মকানুন যা কিছু তাদের ওপর ছোটবেলা থেকে আরোপ করা হবে, এটা করো না, ওটা করো না, ওটা করো, সেটা করো, তা উভয়ের ওপরেই করতে হবে। যেমন নারীর ওপর করতে হবে, তেমন পুরুষের ওপরেই করতে হবে। কোনো একটি পক্ষের প্রতি যদি এই বিষয়ে অবহেলা দেখানো হয়, যদি এই বিষয়কে গুরুত্বহীন মনে করা হয়, তাহলে সমাজ টিকে থাকে না, পরিবার টিকে থাকতে চায় না। আমি এমন ধারণা পোষণ করি। উভয়কেই বিধিনিষেধ এবং অনুশাসনের শৃঙ্খলে বেঁধে দিতে হবে, তবে বড় হয়ে তারা একটা সঠিক দিশা পাবে, চলতে পারবে। এখন আমি পূর্বেই বলেছি যে আজকে আমি যা বলবো তাতে নারীদের মনে হবে না যে আমাকে ছোট করা হলো। আজকে আমি যা বলবো তাতে নারীদের মনে হবে যে আমাকে গরিমা দেওয়া হলো। আমি দেখেছি, পরিবারের থেকে আমি দেখেছি যে একটি নারীর অস্তিত্বের সংগ্রাম করার যতখানি ক্ষমতা আছে একটি পুরুষের তা নেই। টিকে থাকবার যুদ্ধে নারী যেভাবে যুদ্ধ করে যায়, পুরুষ পরাভূত হয়। বিষয়টি উদাহরণ না দিলে স্পষ্ট হবে না। একটি পুরুষ যদি বিপত্নিক হয়ে যায় দুর্ঘটনাবশত, সেই পুরুষটির বয়স যাই হোক, যদি সে বিপত্নিক হয়ে পড়ে, এমনকি 40-50 বছর বয়সে যদি বিপত্নিক হয়ে পড়ে, তার পক্ষে একা টিকে থাকার যুদ্ধে জয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার স্ত্রী চলে গেলেন, সে সংসারে একেবারে একা। তার ছোট ছোট পুত্রকন্যা আছে, 2টি হয়তো। তাদের একক হাতে লালন পালন করা, তাদের শিক্ষা দেওয়া, তাদের শিক্ষা দেওয়ায় সহায়তা করা, উপার্জন করা, সংসার দেখা, এই সমগ্র কাজ একটি পুরুষ পেরে ওঠে না। হয় তাকে দ্বিতীয় বিবাহ করতে হয়, অথবা তাকে বহু অর্থ খরচ করে একাধিক কাজের লোক রাখতে হয় যারা সুনিশ্চিতভাবে মহিলা। ফলে মহিলার ওপর পুরুষকে ডিপেন্ড করতেই হয়, নির্ভর করতেই হয়। কিন্তু আমরা বাংলা সাহিত্যে এবং এদেশের অনেক চলচ্চিত্রে দেখেছি, অনেক বিধবা মা তার ছোট ছোট সন্তানদেরকে নিজে সংগ্রাম করে বাঁচিয়ে রেখেছেন, তাদের চিকিৎসা দিয়েছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন, বড় করে তুলেছেন। তারা অনেকে সমাজে বা দেশে বড় বড় স্থানে চলেও গেছে। মা হয়তো কলমি শাক, ছেঁচি শাক, পালং শাক
নোটে শাক এইসব নানা জায়গা থেকে তুলে এনে তাই বিক্রি করে করে কিংবা রাত জেগে জেগে সেলাই করে করে তারা সংসার চালিয়েছেন, ছেলে মেয়েদের মানুষ করেছেন এবং তারা বড় হয়ে স্বীকার করেছে আজ আমরা যা হয়েছি তার জন্য মূল কারিগর আমার মা। তাই আমাদের পরিবারে পিতা ও মাতা উভয়ের মিশ্রণে যে পরিবার গড়ে ওঠে, সেই পরিবারেও সন্তানেরা কেন বলি, সমস্ত মানুষ মা বলতে একটি বিশেষ স্থান দেওয়া হয়ে থাকে। সংস্কৃত অবশ্যই বলেছে, মার কথা বলেছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি। পিতা নিয়েও বলেছে, তাকেও কখনো অগৌরব দেয়নি, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাই বাস্তবে, আপনি সাহিত্য পড়ুন, চলচ্চিত্র দেখুন, দেখবেন অনেক ক্ষেত্রে নায়ক বা নায়িকা তারা স্বীকার করছে চলচ্চিত্রের মধ্যে, আমার মা এত সংগ্রাম করে আমাদেরকে বড় করেছেন, আমরা বড় হতে পেরেছি। আমরা মার কাছ থেকে এরকমই শিখেছি। আমরা তো দেখেইছি, আমাদের বাংলার একটি মহিলা, তিনি সবজি বিক্রি করতেন। এই শাক সবজি বিক্রি করতে করতে তিনি অর্থ জমিয়ে একটি সুবিশাল হাসপাতাল বানিয়ে ফেলেছিলেন। আমি নাম মনে করতে পারছি না, কিন্তু তার নাম তো বাংলার প্রায় সকলেই জানে। দরিদ্রদের জন্য তার স্বামী যেহেতু অকালে মারা যান এবং চিকিৎসা করাতে পারেন না তিনি, ফলে তিনি এই হাসপাতালটি গড়ে তুলেছিলেন। কোনো পুরুষ এমনটা করেছে দৃষ্টান্ত বড়ই বিরল। ফলে অস্তিত্বের যুদ্ধে নারীর স্থান অনেক বেশি উচ্চে। ফলে নারীর সমকক্ষ হবার ক্ষমতা পুরুষের নেই এবং তারা দাবিও করে না। এটাও সত্য কথা, কোনো পুরুষ দাবি করে না যে আমরা নারীর সমান সমান। এইটিও আজকে আলোচ্য বিষয় নয়, এটি ভূমিকা মাত্র। আজকের আলোচ্য বিষয় আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের সম্পর্কে আমরা পুরুষরা এমন এমন কাজ করি, এমন এমন অভ্যাস নিজে তৈরি করে ফেলেছি আমাদের মধ্যে, যা অত্যন্ত দৃষ্টিকটু, শ্রুতিকটু, অভব্য ইত্যাদি, যা নারীরা করে না। নারীদের মধ্যে সেই প্রবণতাগুলো একদম নেই। পুরুষরা নারীদেরকে দেখে অনুসরণ করতে না পারুক, অনুকরণও করে না। আমি একটু বাস্তবের উদাহরণে যাই। যেমন ৩রা এপ্রিলের এপিসোডে আমি উদাহরণ দিয়ে ব্যাপারটি ব্যাখ্যা করেছিলাম, আজও তাই করি। একটি পুরুষের ঘরে নাকি ঢুকে বোঝা যায় সে ব্যাচেলার। কিভাবে বোঝা যায়? ঘরটি একদম বিক্ষিপ্ত, বিশৃঙ্খল, যাচ্ছেতাই অবস্থা। টাওয়েল পড়ে আছে বিছানায়, শর্টস পড়ে আছে মাটিতে, তার যে বইপত্র ইতস্তত বিক্ষিপ্ত ছড়ানো, সে মাথা আঁচড়াতে গেলে চিরুনি খুঁজে পায় না, ঘড়ি হাতে দিতে গেলে তা খুঁজে পায় না, এমনকি নিজের যে সম্পত্তি, পার্স, ওয়ালেট, সেটাও সে খুঁজে পায় না। তখন কে তাকে এসব খুঁজে দেয়? একটি নারী। যেহেতু সে অবিবাহিত, ব্যাচেলার, তখন তাকে এগুলো খুঁজে দেয় তার মা। ফলে এখানে মা নামক নারীর কাছে তার পরাজয়। সে নিজেকে সামলাতে পারছে না এবং তার ঘরে কোনো ভদ্রলোককে এনে ঢুকে বসতে দেওয়া যাবে না, কোনো মহিলাকে তো নয়ই। তখন সে বহু বিপদে পড়ে যাবে, কারণ তার যে ঘরের যে চেহারা হয়ে থাকে। ফলে আমরা বুঝতেই পারি যে একটি পুরুষ কতটা শৃঙ্খলাহীন হয়, কতখানি। সন্দেহ নেই এই বিষয়ে
সবচেয়ে বড় অভিযুক্ত হচ্ছে তার মা। মাই পুরুষটিকে তার পুরুষ সন্তানটিকে লাই দিয়ে, আশকারা দিয়ে, প্রশ্রয় দিয়ে, অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়েও একটি পুরুষ করে তুলেছে। তার লিঙ্গটি হয়েছে প্রধান, তার জেন্ডারটি হয়েছে প্রধান। এবং মা বারবার করে দেখিয়ে দিয়েছে সেই পুরুষটিকে এবং তার বোনকে দেখিয়ে যে তারা আলাদা, তারা পৃথক, তারা এক নয়। মহিলা যা 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 করবে পুরুষ তা করবে না, পুরুষ যা করবে মহিলা তা করবে না। এটা মা শিখিয়ে দিয়েছে। বাবা তো বাড়ি থাকেন না, তিনি দপ্তরে যান, অফিসে যান, কাজকর্ম করেন, রাতে ফেরেন, তার পক্ষে এসব বলা সম্ভব হয় না। কিন্তু মা নিজে হাতে পুরুষটিকে এমনই সর্বনাশের পথে ঠেলে দিয়েছেন। তিনি একবারও ভাবেননি এর পরিণাম কি, একবারও ভাবেননি। তো যে পুরুষটি অবিবাহিত তার ঘরে হচ্ছে এই দশা, এবং সে ঠিকমতো দাঁত মাজে না, মাকে চেঁচামেচি করে বাজাতে হয়। বড় হয়ে গেছে, সে চাকরি করে, তবুও সে ঠিকমতো স্নান করে না, মাথায় কবে শ্যাম্পু দিয়েছিল আবার কবে দেবে তার কোনো ঠিক নেই, গায়ে সাবান দেয় না, একেবারেই কুৎসিত অবস্থা। শুধু জামা কাপড় দিয়ে ঢেকে রাখে, সেই জামা কাপড়টুকুও যে নিয়মিত আয়রন করা, ইস্ত্রি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার দিকেও তার নজর নেই। সব দেখে মা, একটি মহিলা। ফলে এক্ষেত্রে পুরুষদের যে অক্ষমতা স্পষ্ট, এটা একদম স্পষ্ট। কিন্তু এই পুরুষটি হঠাৎ ধীরে ধীরে বদলে যেতে থাকে। দেখা যায় দিব্যি জামা কাপড়ের যত্ন, ফিটফাট, যখনই সে অফিসে বেরোয় গায়ে পারফিউম দিচ্ছে, মাথায় যখন তখন শ্যাম্পু ঘষছে, যখন তখন ক্রিম মাখছে, তার ঘর টিপটপ করে রাখছে। যখন এই লক্ষণগুলো প্রতিভাত হয়, পরিলক্ষিত হয়, মা সন্দেহ করেন কিছু ঘটছে, কিছু নতুন ঘটছে। কি সেটি? নিশ্চয়ই আমার ছেলের সাথে কোনো একটি নারীর সম্পর্ক তৈরি হয়েছে। সে এমনভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে ওই মহিলাটির সামনে উপস্থাপিত করছে, যার দ্বারা সে মহিলাটিকে আকৃষ্ট করে রাখতে পারে, তার প্রতি আকৃষ্ট করতে পারে, ইমপ্রেশন তৈরি করতে পারে। সে নিজেকে টিপটপ ছিমছাম, একদম শৃঙ্খলাবদ্ধ একটি ভব্য পুরুষ করে সে এক্সিবিট করে, প্রদর্শন করে। এটা তার ক্যারেক্টার নয়, এটা তার চরিত্র নয়। সে কিন্তু 1 বছর আগেও এমন তো ছিল না, কিন্তু হঠাৎই এটি সে করা শুরু করে। এটা দেখে মায়ের মন প্রসন্ন হতে পারে যে আমার ছেলে বোধহয় মানুষ হয়েছে, কিন্তু মা বোঝেও না যে এটা মানুষ হবার কোনো লক্ষণই নয়। এটি তাৎক্ষণিক, তৎকালীন, অচিরেই এইগুলো তার চরিত্র থেকে, তার কর্মধারা থেকে চলে যাবে, সরে যাবে। আমরা যদি দেখি যে এই পুরুষটি একটি নারীকে, ওই তার প্রেমিকাটিকে বিবাহ করে বাড়িতে আনলো। আমরা প্রথম বছর কি ঊর্ধ্বে, দ্বিতীয় বছর কি তদূর্ধ্বে, তৃতীয় বছর পর্যন্ত স্ত্রীর প্রতি এই পুরুষটির অনেক আধিক্যতা দেখতে পাব, অনেক আধিক্যতা। যেমন প্রায় প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে 4-5টি লাল গোলাপ সম্বলিত একটি ফুলের বাঁধুনি এনে তাকে গিফট করা, বেডরুমে রেখে দেওয়া একটা বোতলের মধ্যে কি ফুলের ভাসের মধ্যে। হয়তো আজকে এই খাবারটা নিয়ে আসা, কাল ওই খাবারটি নিয়ে আসা। হয়তো কখনো তাড়াতাড়ি অফিস থেকে ফিরে স্ত্রীর হাত ধরে নিয়ে গিয়ে বাইরে কিছু খেয়ে আসা। হয়তো স্ত্রী রান্নাঘরে কাজ করছে, স্বামী পিছন থেকে এসে তাকে গোপনে আদর করে দিয়ে যাওয়া। এই আধিক্যতাগুলো আমরা দেখতে পাব। যদি এগুলোকে আধিক্যতা না বলি, যদি এগুলোকে স্বাভাবিক বলি, তাহলে পরে এটি পুরুষের মধ্যে দীর্ঘকাল থাকার কথা,
কিন্তু থাকে না। একটি পুরুষ বিবাহের বছর 3-4-5 পরেই তার রূপ ফিরে আসে, সে আবার ব্যাচেলার হয়ে যায়, আবার সে অবিবাহিত পুরুষ হয়ে যায়। আমরা যদি একটা রোববার তুলে নিই, একটি রবিবার, যে রবিবার পুরুষটির ছুটি অফিস, রবিবার প্রায় সকলেই একটু বেলা অবধি ঘুমোয়। যে নারীটি সকাল 6টায় উঠে পড়তো, তার স্বামী অফিস যাবে, তার জামা কাপড় রেডি করে রাখা, সমস্ত কিছু করে রাখা, রান্না করে দেওয়া, হয় সে টিফিন নিয়ে চলে যাবে অথবা খেয়ে যাবে, তার স্নানের জল রেডি রাখা, সব করে রাখা, সে সময় পাবে না। 11th আওয়ারে একদম শেষ সময় বেরোবার ঠিক একদম অন্তিম লগ্নে সে উঠে চট জলদি ওগুলো হাতের সামনে পেয়ে যায় এবং সে ওগুলো ব্যবহার করে অফিসে চলে যায়। এমনই সে কিন্তু কখনোই বলে না যে আজ রবিবার, তুমি একটু দেরি করে উঠবে, আমিও দেরি করে উঠব, কিন্তু তুমি যখন উঠবে আমাকে ডেকে দেবে। আজ কিন্তু আমি পরিবারের, আজ আমি সম্পূর্ণরূপে পরিবারের। তথাপি দেখা যায় তার স্ত্রী বা নারীটি সে সকাল 8টায় উঠে পড়েছে, সর্বোচ্চ 8টায়, তার মনে হচ্ছে এটাই দেরি করে ওঠা। উঠে চা করা, তার যদি বেবি থাকে বেবির খাবার দাবারের ব্যবস্থা করা, সমস্ত কিছু নারীটিই করছে, পুরুষটি কিন্তু পড়ে পড়ে ঘুমোচ্ছে। যখন নারীটি বেবিকে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে তাকে একটা অবস্থানে এনে তুলেছে, ততক্ষণে বেলা 11:30 বেজে গিয়েছে। সেই সময়ে পুরুষটি ঘুম থেকে হেলে দুলে উঠলেন। তার মনেই হলো না একটা রোববারও যে এতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী কি করলো, আমি ওকে এতটুকু কি সহযোগিতা করতে পারলাম? সংসার তো দুজনের। আজ তো রবিবার, আমি তো সপ্তাহে 5 দিন বা 6 দিন কিচ্ছু করতে পারি না, শুধু অর্থটি উপার্জন করতে দপ্তরে যাই আর ফিরে আসি। রবিবার দিনটি আমাদের, আমরা একসঙ্গে ব্যয় করব, একসঙ্গে সব কাজ করব, একসঙ্গে বিশ্রাম করব, একসঙ্গে ঘুমোবো। আজকে আমরা একে অপরের এবং বেবিটিরও। পুরুষ সেটি ভুলে যায়। সে অত বেলায় ঘুম থেকে উঠে চায়ের হুকুম করে, তার চা এসে যায়, সে চা খেতে খেতে একদম খোলা জায়গায়, ধরে যাক খাবার জায়গায়, ডাইনিং স্পেসে হয়তো চেয়ারে বসে বসে চা খেতে খেতে সে হয়তো সিগারেট খায়। তার মনেও থাকে না যে আমি যে সিগারেটটি খাচ্ছি, আমার বাড়িতে একটি বেবি আছে, তার সমূহ ক্ষতি হতে পারে। সে ওখানে বসেই সিগারেটটি খায়। মা তাড়াতাড়ি করে এক্সস্ট ফ্যান, কিচেন চিমনি চালিয়ে ধোঁয়া বাইরে বের করতে ব্যস্ত হয় এবং ওখানে বসে বসেই সেই পুরুষটি, কিছু মনে করবেন না, সশব্দে উইন্ড পাস করে, সশব্দে, যা অত্যন্ত আপত্তিকর। একটি নারী যদি এমন করে তাহলে যে ভয়ঙ্কর অপরাধ তার হয়, সেটি পুরুষ অকাতরে করে দেয়। তার মনেও হয় না আমার বেবি এটি শুনছে, এটি দেখছে, আমার স্ত্রী বিরক্ত বোধ করতে পারে, তার রুচিতে বাঁধতে পারে, তার মনেও হয় না। সে বসে বসে ওই কর্মটি করে এবং তারপর বহু বিলম্ব করে সে বাথরুমে যায় স্নান করতে। তার মনেও হয় না সকাল 8টায় আমার স্ত্রী উঠেছে, তাকে আবার দিনের বেলা একটু বিশ্রাম করতে দিতে হবে, আমি আমার কাজটা তাড়াতাড়ি গুটিয়ে রাখি। মনেও হয় না। তার মনেও হয় না যে আমার জামা কাপড়, অন্তত আমার জামা কাপড়টুকু এই রবিবার আমি কেচে রাখি, আমার স্ত্রী না হয় লন্ড্রিতে পাঠিয়ে দেবে। মনে হয় না। যদি মেশিন থাকে, ওয়াশিং মেশিন, তাহলে আজকের জামা কাপড় কাচার দায়িত্ব আমি নেব। আমায় শ্রম তো দিতে হবে না, কিন্তু মেশিনটি আমাকে ডিল করতে হবে। তার মনে হয় না। সে তার জামা কাপড় খুলে ফেলে দেয়, যেন কোনো ধোপার বাড়িতে ফেলে দিচ্ছে, ধোপানি আছে, ধোপানি কাচবে, এমন একটা ভাব তার দেখতে পাওয়া যায়। এবং সে এসে স্নান করে খেতে বসলো। এসে তার স্ত্রীটা খেতে দিল। সে স্ত্রীকে বললো না তুমি আমার সাথে বসে খাও,
বিবাহের বছর 3-4-5 পরে আর এসব কথা কোনো পুরুষ বলে না। সে খেতে বসলো, স্ত্রী পাশের চেয়ারে বসে তাকে খাবার দিল অথবা একসঙ্গে খেলো। পুরুষটি এমনভাবে খেলো টেবিলে বসে, যেটাকে টেবিল ম্যানার্স বলে না। সে টেবিলে বসে এমনভাবে খেলো, মুখে শব্দ করে চকম করে, যেটা অন্যের পক্ষে অস্বস্তিকর, বিরক্তিকর, যেটা কোনো রেস্তোরাঁয় গিয়ে খেলে হাসবে সবাই, কোনো একটি বিবাহ বাড়িতে গিয়ে খেলে, একটি অত্যাধুনিক অভিজাত বিবাহ বাড়িতে গিয়ে হবে খেলে হাসবে সবাই। কিন্তু সে সেভাবে খেলো, সে ভাবলেও না আমি কি করছি, আমার পাশের জনেতে তার কি অসুবিধা হচ্ছে। এবার সে নিজে হাত মুখ ধুয়ে বেরিয়ে গেল। বাসনটি যে সে খেলো সেটি যে তুলে নিয়ে রান্নাঘরের সিঙ্কে রেখে দেওয়া এবং জল দিয়ে একটা প্রাথমিক ধুয়ে দেওয়া, যাতে আমার খেয়ে যাওয়া পাত্রটা যে নোংরা হয়ে রয়েছে ওটি যেন আমার স্ত্রী দেখে তার ঘৃণা না লাগে, করলো না। সে পাত ওখানেই ফেলে রেখে দিয়ে চলে গেল, যেন বাড়িতে একটি মাসোহারা দেওয়া কাজের মহিলা আছে, এরকম মনে করে। এরপর সে সারাদিন হয়তো টেলিভিশন চালিয়ে সিনেমা দেখলো, কি সারাদিন ধরে মোবাইল ঘাঁটলো। তার মনে হলো না আজকে রবিবার, আমি স্ত্রীর সঙ্গে দুটো গপ্পগুজব করি, হা করি, অফিসের নানা কথা শেয়ার করি, কি একটা সিনেমা দুজনে মিলে দেখব, আমরা একটা মাল্টিপ্লেক্সে যাই আজকে। মনে হলো না। ওটা প্রথম বছর মনে হতো, বড়জোর দ্বিতীয় বছর মনে হতো, 3-4-5 বছর পরে আর সেগুলো মনে হয় না। তখন স্ত্রী তার কাছে পুরনো হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, একটি বিবাহিত জীবনে যখনই 1 বছর পার হয়, স্ত্রীর কাছে তার স্বামীর মূল্য বৃদ্ধি পেতে থাকে। আপনি কোনো মহিলাকে ইন্টারভিউ নিলে, সাক্ষাৎকার নিলে জানতে পারবেন তার কাছে তার স্বামীর মূল্য বৃদ্ধি পেতে থাকে। সে স্বামীর প্রতি আরও বেশি যত্নশীল হতে থাকে, তার প্রেম পর্ব ক্রমশ পরিপক্ক হতে থাকে, যা পুরুষটির হয় না। পুরুষটি সেভাবে সারাদিন কাটায় হয়তো রাত 10টা অবধি, তারপর খেয়ে দে সে শুয়ে পড়ে। সারা রাত ধরে বা রাত 12টা-1টা ধরে আমার স্ত্রী কী করলো সে সেই ভূক্ষেপ করে না। সে মনে করে সপ্তাহে 6 দিন আমি অর্থ উপার্জন করার কাজে নিয়োজিত ছিলাম, আজকে আমার বিশ্রামের দিন, আজকে কোনো বিঘ্ন আমি বরদাস্ত করব না। তার যে বেবিটি আছে, বেবিটিকে নিয়ে একটু বেড়ানো, তার সঙ্গে একটু খেলাধুলো করা, তাকে একটু পড়াশুনো করানো, কিছুই সে করে না। পরদিন সকালে যথারীতি সে একদম বেরিয়ে যাবার অন্তিম লগ্নে ওঠে, চট জলদি সে দপ্তরে বেরিয়ে যায়, খাবার নিয়ে বা খাবার খেয়ে। রাস্তায় গিয়ে সে এমন একটি কাণ্ড ঘটায় যেটা কোনো মহিলা করে না। সেটাকে অভব্য বলা হয়, দৃশ্য দূষণ বলা হয়। সে রাস্তায় গিয়েই প্রথমেই সে মূত্র ত্যাগ করে ড্রেনের পাশে। বাড়ি থেকে বেরিয়ে গেল, বাথরুম ছিল, সে বাথরুম করে গেল না, রাস্তায় গিয়ে ড্রেনের পাশে মূত্র ত্যাগটি করল। অথবা তার ঠান্ডা লেগেছে, সে রাস্তায় গিয়ে সশব্দে ড্রেনের পাশে গিয়ে নাক ছাড়ল। কোনো মহিলা এটি করে না। এমন নানা অভব্য আচরণ সে করতে থাকে একটির পর একটি, যার কোনোটি কোনো মহিলা করে না। হ্যাঁ, আমি বলছি না সমস্ত পুরুষই এমন, আমি বলছি না সমস্ত মহিলাও এমন। গত 3রা এপ্রিলের ঘটনাতেও বলি না সেখানেও ব্যতিক্রম নারী আছে, আজকেও বলি না ব্যতিক্রম পুরুষ আছে। ব্যতিক্রম মানে তো এক্সেপশন। ইংরাজি ভাষায় একটি প্রবাদও আছে, এক্সেপশন প্রুভস দ্য ল। সুতরাং এক্সেপশন দিয়ে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, ব্যতিক্রম দিয়ে নিজেকে রক্ষা করতে পারবে না। এটা পুরুষের বিষয়,
সে ভুলে যায় কবে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর সে বলতে শুরু করে কবে ম্যারেজ অ্যানিভার্সারি, কবে আমার স্ত্রীর বার্থ অ্যানিভার্সারি। এ সমস্ত বলতে থাকে, সে এক এক করে বলতে থাকে এবং একসময় পুরো বিস্মরণ। প্রথম 2-3 বছর সে হয়তো গিফট নিয়ে এসেছে, কেক নিয়ে এসেছে, কেক কেটেছে, ও সমস্ত তামাদি হয়ে যায় 3-4 বছর পরেই। আমি বলছি না সে অন্য কোনো নারীর সঙ্গে মিশ্রিত হয়ে যায়, হয় না এমনও নয়। স্ত্রী পুরনো হয়ে যায় তার কাছে, এটা অভ্যাস হয়ে যায় তার কাছে। আমার স্ত্রী আমার উপর নির্ভর করে, আমি তার উপর নির্ভর করি। আমি বাড়ি এসে যে তৈরি খাদ্যটি পাই সেটি আমার স্ত্রী বানিয়ে রাখে এবং পরম যত্নে আমাকে দেয়। আমারও যে কিছু দেও আছে সে ভুলে যায়। সে মাস অন্তে একটি নির্দিষ্ট অর্থ স্ত্রীর হাতে তুলে দেয় বা দেয় না, সে বাড়ির প্রয়োজনীয় বস্তুগুলো কিনে নিয়ে আসে, বাজারটি করে নিয়ে আসে, যে কোনো একটি হয়। তার যে আরও পারিবারিক কর্তব্য আছে সে তা রক্ষা করে না। এই অদ্ভুতভাবে আমাদের পুরুষরা চলে সমাজে, যা অন্য ভব্য সুশীল পুরুষের কাছেও অত্যন্ত বিরক্তিকর, অত্যন্ত লজ্জাকর। আমার মনে হয় এসব বিষয়ে পুরুষ অনেকটাই পিছিয়ে আছে। তাকে নারীকে অনেক অনুকরণ করতে হবে, অনুসরণও করতে হবে। আর এই যে পুরুষ এতগুলো কাণ্ড করে, এতগুলো অভব্য কাণ্ড করে, এর কারণ একটি মানুষ, তার মা। সে তাকে একটা বিশেষ বয়সে এসে গলার দড়িটা কেটে দেয় এবং তাকে একদম খোলা ষাঁড় করে ছেড়ে দেয়। সে ষাঁড়ের মতো চড়তে থাকে, তার উপরে মায়ের কোনো নিয়ন্ত্রণ নেই, করার ইচ্ছেও নেই। সে পুরুষ, সে যা যা করে নারী তা করে না, এটি তাদের স্বতঃসিদ্ধ সত্য। এবং মাই তাকে প্রশ্রয় দেয়, মাই তাকে লালন করে, সমস্ত কিছু। মাই তাকে মাছের মুড়োটা দেয় খাবার জন্য, কন্যা সন্তানকে দেয় না। দেখতে পাওয়া যায়, অবশ্যই দেখতে পাওয়া যায়। এবং বারংবার আজও পর্যন্ত, আজ যে 2024 সাল, আজও পর্যন্ত সেই কন্যা সন্তানের ওপরে নানা রকম বিধিনিষেধের নিগড় সৃষ্টি করে, নানা রকম অনুশাসনের কড়াকড়ি বেঁধে রাখে। পুরুষ দড়ি ছেঁড়া ষাঁড় হয়ে ঘুরে বেড়ায় এবং সেটা যে তার মায়ের পক্ষে কতখানি অপমানকর তা মা বোঝেন না। ফলে পুরুষের এই অভব্যতার জন্য একটি নারীই দায়ী হয়। এরপরে দায়ী হয়ে যায় স্ত্রী। যখন মা চলে যান তখন স্ত্রী দায়ী হয়ে যায়, কারণ স্ত্রী তাকে এই প্রশ্রয়গুলো দিয়ে থাকে। স্ত্রী কখনোই, বিবাহের পর থেকে স্ত্রী কখনোই কঠিন হাতে রাশ ধরেনি, ধরতে সে চায় না। সে দেখে এসেছে তার মা পিসিমাকে অমনটি করতে, সে তেমনটিই করে। সে তার পূর্বসূরীকে অনুকরণ করে, তার মধ্যে বৈপ্লবিক চেতনা কাজ করে না। যদি সে চাকরিও করে তবুও করে না, সে অমনি থাকে, সেই পুরনোকালীন নারী। ব্যতিক্রম আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এক্সেপশন প্রুভস দ্য ল। ব্যতিক্রম 1000-এ একজন কি 10,000-এ একজন, সেটা দিয়ে তো সমাজ চলবে না। আমরা যারা ভব্য পুরুষ, তারা লজ্জিত হই পুরুষের এই আচরণ দেখে, আমাদের লজ্জা লাগে। পুরুষ হতে আমাদের খুবই লজ্জা লাগে যে আমরা পুরুষ, তথাকথিত পুরুষ। এই জন্যই বলা হয় যে প্রতিটি পুরুষের মধ্যে কিঞ্চিৎ
নারী সুলভ মানসিকতা থাকা দরকার। বিনয়, কোমলতা, লজ্জা, কাঁদবার ইচ্ছে থাকা উচিত। এবং একটা নারীর মধ্যে কিছু কিছু পুরুষের গুণ থাকা উচিত। সম্পূর্ণ নারী লবঙ্গ লতিকা হয়ে বাঁচতে পারবে না, তাকে কিছু কিছু পুরুষ বৈশিষ্ট্য অবলম্বন করতে হবে, আয়ত্ত করতে হবে। এবং পুরুষকেও কিন্তু নারীর কিছু কিছু বৈশিষ্ট্য অবলম্বন করতে হবে, আয়ত্ত করতে হবে। তবেই সংসার সুখের হয় উভয়ের গুণে। তা নয়তো সংসার বিনষ্ট হয়। অনেক সংসার ভেঙে যায়, অনেক সংসার ভেঙে না গেলেও ভাঙাই থাকে। আয়না গোটা আছে, মাঝখান থেকে চিট ধরে গেছে। একে অপরে বুঝে গেছে যে ও আমার আর নয়, ও আমার আর নয়। এই খেদ আমার মনে আছে একজন পুরুষ হয়ে। এইটুকুই আজকের বলার কথা ছিল। এই বক্তব্যই আপনাদের কাছে পেশ করলাম। আপনারা কে কেমনভাবে দেখছেন, কে কেমনভাবে শুনলেন, আপনাদের মনের ভাব কি, আপনাদের অভিজ্ঞতা কি, আপনারা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আমার এই যাকে যাকে শেয়ার করবেন আমার এই এপিসোড, তাকে সাবস্ক্রাইব করতে বলবেন। আমি তাহলে পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাব। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।